দর্শক, আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এর একটি হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে প্রেম। আমরা জানি না আজকের আনন্দ আড্ডা ভাগ করলে আমরা কোন জিনিসটি পাবো। তবে মিস্টার স্মার্ট এসি 10 আমাদের আনন্দ আড্ডা আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং আমাদের সাথে আছে, আমরা দেখতেই পাচ্ছি, দর্শকও নিশ্চয়ই দেখতে পাচ্ছে, আছে শানারি দেবী শানু এবং আছেন জয় শাহরিয়ার। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছি, ঈদ মোবারক। ভালো আছি। আচ্ছা, একটু জানতে চাই যে ঈদ আসলে কি আসে এবং ঈদের সময়টা আসলে কেমন কাটে? ঈদের সময় আনন্দ আসে, ঈদের সময় ঘুমিয়ে কাটে, ঈদের সময় খেয়ে কাটে, ঈদের সময় টিভি দেখে কাটে, ঈদের সময় গান শুনে কাটে। ভুরিও তো বাড়তে পারে। ওটা তো শুধু ঈদের সময় না, সারা বছরই। সারা বছর মানে ঈদ মানে আমার কাছে আসলে শৈশব থেকে একটা মনে হয় যেন একটা আনন্দের জন্য অপেক্ষা, মানে পুরো রমজান মাস জুড়েই যে একটা আয়োজনের জন্য অপেক্ষা। আমাদের তো অনেক কথাই হবে, তবে আমরা একটা সেগমেন্টে যেতে চাই। সেটা হচ্ছে যে মানুষ হিসেবে আমরা যখন আসলে বেঁচে থাকি আমরা অনেক কথা বলি। আমরা সহজ কথা বলি, কঠিন কথা বলি, জটিল কথা বলি, মিথ্যে কথা বলি, সত্যি কথা বলি। তাৎক্ষণিকভাবে আমরা একটু দেখতে চাই যে আপনাদের দুজনের মধ্যে যে তাৎক্ষণিকভাবে কে আসলে কোন কথাটা খুব সহজে বলে ফেলতে পারি। শানারি দেবী শানু, প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে একটা মিথ্যে কথা বলতে হবে এখন আমি আমার এখন ঘুম পাচ্ছে না। আচ্ছা, তার মানে ঘুম পাচ্ছে। জয় ভাই মিথ্যে কথা বলবো না, জয় ভাই মিথ্যে কথা না, আমাকে প্রশ্নটা করতে দিতে হবে। আমি আপনার কাছ থেকে একটা উদ্ভট কথা শুনতে চাই। বাংলাদেশ সুখে শান্তিতে আছে। বাহ, এর এগেনস্টে আসলে কিছু বলার নেই। হ্যাঁ, এবার শানারি দেবী শানু, একটা বিষণ্ণ কথা, মন খারাপের কথা। মানে এত মন খারাপের বিষয় আসলে চারপাশে এখন ঘটছে, এই মুহূর্তে একটা কথা আমি বলতে পারছি না। এরকম নিশ্চয়ই আপনি একটা সহজ কথা বলতে পারবেন জয় ভাই। জীবন সুন্দর। সত্যি জীবন সুন্দর। আর শানারি দেবী শানু, একটা সহজ কথা। আমার কাছেও জীবন সুন্দর এবং ভালোবাসা সুন্দর। নকল করছে আমার কথা। না, নকল করি না। আমি বলতে চাচ্ছিলাম ভালোবাসা সুন্দর, ভালোবাসাকে সঙ্গে করেই তো জীবন সুন্দর। আসলে আমরা এই কথাগুলো এই কারণে বলছি যে সহজ কথা আমরা দেখি যে পথ চলার ক্ষেত্রে আমরা সহজ কথা খুব সহজে বলতে পারি না, আমরা অনেক কথাই বলছি। আমার প্রশ্ন হচ্ছে, সহজ কথা বলাটা কি খুব কঠিন? আমার কাছে কঠিন না, আমার কাছে বরং সহজ কথা সহজে বলাটাই সহজ, নইলেই জীবন কঠিন হয়ে যায়। হ্যাঁ, ভীষণ দারুণ কথা বলেছে জয়, কারণ আমরা আসলে সহজ কথাগুলোকে সহজভাবে গ্রহণ করতে পারি না দেখি হয়তো বা সহজ কথা অনেক সময় বলি না, কিন্তু এই সহজ কথা বলার চর্চাটা আমাদের প্রত্যেকের ভেতরে থাকলে আমরা সেই সহজ কথা বলবো, সহজ কথা গ্রহণ করব। এবার আমরা 10-এর 10 যে আয়োজনটা, আমরা সেই সেগমেন্টে চলে যেতে চাই। প্রথম প্রশ্ন এটি হচ্ছে জয় ভাইয়ের জন্য, যেহেতু গানের মানুষ। রুদ্র গোস্বামীর একটি কথা, তিনি বলছেন, দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। আপনার কি মনে হয়? এটা কখনো সত্যি কখনো সত্যি না, এটা তো আসলে আপেক্ষিক বিষয়। যে কোনো কবির লেখা, যে কোনো শিল্পীর তুলির আঁচড় তো আপেক্ষিক। এক একটা দৃশ্যকল্পকে আমরা পোট্রে করি, সবাই সব সময় সে অবস্থানে থাকে না। ওই গল্পটা হয়তো এক একজনের জীবনে এক একটা সময়ের গল্প, তাই এটা কখনো সত্যি কখনো সত্যি না। শানারি দেবী শানু, আমার কাছে জর্জ বার্নার্ড শয়ের একটি প্রশ্ন আছে, জীবন এবং দুঃখ নিয়ে। জীবনে দুটি দুঃখ আছে, তিনি বলতে চেয়েছেন, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, আর অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। তাই হয় কি? এটা আমার কাছে মনে হয় অনেকাংশে সত্যি, কারণ মানুষের প্রত্যাশার শেষ নেই। মানুষ আসলে একটা প্রত্যাশা পূরণ হওয়ার পরে আরেকটা প্রত্যাশার স্বপ্ন দেখে, তো এটা একটা চলমান প্রক্রিয়া। জয় ভাই, এবার নচিকেতা চক্রবর্তী, আমি না নাম জানি। হ্যাঁ, আচ্ছা, তিনি বলছেন যে প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, স্বপ্ন বেচাকেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন, প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে এ জীবন চাই না তা বলাই জীবন। আমি জানতে চাই, আপনার জীবন কি নচিকেতা চক্রবর্তীর মতো, নাকি আপনার জীবন ভিন্ন? আপনার জীবনটা আসলে কেমন? আমার জীবন আমার মতন, তবে নচিদার এই কথাগুলি যেই প্রেক্ষিতে, সেক্ষেত্রে হয়তো সেরকম। কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতেই তো আসলে আমরা প্রতিদিন বাসা থেকে বের হই।
তো সেক্ষেত্রে এই নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্ন, আবার হতাশা, আবার আনন্দ, এই মিলেমিশেই তো জীবন। আর সারারি দেবী শানু, আপনার কাছে জীবন কেমন? জীবন আসলে আমরা যতটা সহজভাবে ভাবতে চাই, আমার কাছে জীবন জীবন মানে আমার কাছে অনেক একটা পরীক্ষার খাতা। প্রতিদিন আসলে নতুন নতুন প্রশ্নপত্র এসে হাজির হয় এবং সেটাকে সমাধান করাই আসলে আমার কাছে মনে হয় জীবন। এবং সেই জীবনে তো আসলে চাওয়া পাওয়া থাকে। এবার আমার না সমরেশ মজুমদার যেটি বলতে চেয়েছে আর কি, পেতে হলে তো কিছু দিতে হয়, সেটা স্বাভাবিক। ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা একেবারেই অর্থহীন। একদম এই সময়ের কথা বলবো, মানুষ তো আসলে কিছু ত্যাগ করতেই চায় না। আমিত্বটা অনেক বেশি কিনা, আপনি এটা উপলব্ধি করেন কিনা যে সব জায়গায় আমি 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 জয় ভাইয়ের কাছে আসবো আগে শানুপুর। হ্যাঁ, এটা খুব দারুণ একটা কথা, কারণ আমার কাছেও মনে হয় যে আমরা প্রত্যেকে আসলে অনেক বেশি সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছি, যে আমারটাই ভাবছি, আমারটাই করছি। এই কারণেই হয়তো বা এত বেশি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমিত্বের জায়গাটা দাঁড়িয়ে যাওয়ার কারণে আরেকটা আমিত্বের সাথে সংঘর্ষ হচ্ছে। তো সেই জায়গাটায় ত্যাগের ভাবনাটা যত বেশি আসলে প্রসারিত হবে, ভালোবাসা তত বেশি সুন্দর হবে। ভালোবাসা সুন্দর থাকলে জীবন সুন্দর হবে, সহজ হিসাব। কিন্তু আমরা আসলে এই সহজ মানে হিসাবটাকে আসলে আমরা সহজ রাখতে পারি না, জটিল করে ফেলি। জয় ভাই, আমিত্ব মানুষকে পিছিয়ে দেয়, মানে যদি সেটা নেগেটিভ হয়, মানে নিজেকে বড় ভাবা হয়। তবে আমিত্ব যদি আমার প্রতি প্রেম হয়, সেটা সবারই থাকে এবং সেটা খুব খুব সত্যি। আমি আমাকে ভালোবাসতে পারলেই আসলে অন্য কিছুকে ভালোবাসতে পারবো। আগে নিজেকে নিঃস্বার্থ হতে হলেও আগে ওই স্বার্থটা বুঝতে পারতে হয়। মানে কিছু আমিত্ব আছে যে যে আমিকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়, আমরা চাই সেই আমিত্ব মানুষের মধ্যে থাক। এবং এই কথা বলতে বলতে কিন্তু বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমরা জানি যে ঈদও সৌহার্দ্য এবং সম্প্রীতির কথাই বলে, এবং সেই কথাগুলো নিয়েই এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ফিরছি খানিকক্ষণ পর। দারুণ একটা আড্ডা থেকে আরও একবার স্বাগত মিস্টার স্মার্ট ইসি 10-এ 10 অনুষ্ঠানে। জয় ভাই, আমরা 10-এ 10 ছিলাম এবং বেশ কয়েকটা প্রশ্ন আমরা করে ফেলেছি। আমার কাছে আরও একটি প্রশ্ন আছে। তার আগে একটু জানতে চাই যে মনের দিক থেকে আপনি আসলে কোন পর্যায়ে আছেন? মানে শৈশবে আছেন, কৈশোরে আছেন, যৌবনে আছেন, না কোথায় আছেন? এটা সুবিধা মতো এক এক সময় এক এক বয়সে থাকে। 25 মানে ক্যাম্পাস লাইফটা ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, আমরা কখনো কখনো সুবিধা মতো, যেমন আমার কিছু কিছু কাজের ক্ষেত্রে মনে হবে আমি এখন স্কুলে আছি। যেমন আমি যদি সেটা এই আমার ক্রিকেট প্রেম বা আমার সুভিনিরসের ব্যাপারে যে আমার আগ্রহ, সেগুলির ক্ষেত্রে আমি এখন আমার স্কুল লাইফেই আছি। আর বাকি জীবনের ক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটি লাইফে আছি। এবং আপনি কি মনে করেন যে আপনার জীবনে, আপনার মনে আসলে কখনো বার্ধক্য আসবে? মনে হয় না, আশা করছি না। তাহলে মানে আলটিমেটলি যে দেহের বয়স বাড়ে, মনের তো বাড়ে না। তাহলে ফিলিপ মেসেঞ্জারের কথার সাথে আপনি একমত যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না? একমত তো বটেই। শিল্পীদের একমত হতেই হবে। আচ্ছা, এমন হাসির জায়গা থেকে আমি বেটোভেনের একটা কথা জিজ্ঞেস করতে চাই জয় ভাই আপনাকে। সেটা হচ্ছে, সঙ্গীত মানুষের হৃদয় থেকে অগ্নি উৎপাদন করে আর স্ত্রীলোকের চোখ থেকে অশ্রু ঝরায়, সত্যি? এটা স্ত্রীলোক ভালো তো দিতে পারবে। তাহলে সানারি দেবী শানু বলুক, সঙ্গীত কি অশ্রু ঝরায়? অশ্রু ঝরায় বেদনার সঙ্গীত যদি হয়, তাহলে হয়তো বা সেই বেদনার অনুভূতিটাকে কানেক্ট করবে, তখন হয়তো বা অশ্রু ঝরবে। কিন্তু ভালোবাসার অনুভূতির গান যদি হয়, সেটা সেখানে মানে অশ্রু ঝরার বিষয়টা, অগ্নি উৎপাদন করার বিষয়টা ওটা নারীর চোখ থেকে হতেই পারে, ওটা গান ছাড়াও হয়। আচ্ছা, অস্কার ওয়াইল্ড যেটা বলছে যে বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সব কিছুতে সন্দেহ প্রকাশ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে, এরকম একটা ভাব প্রকাশ করে। আমি একটু জানতে চাই যে আপনারও কি মনে হয় যে বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে আর মধ্যবয়সী লোক সব কিছুতে সন্দেহ করে? না, আমি এটা বিশ্বাস করি না, ব্যক্তিভেদে। জয় ভাই? আমার মনে হচ্ছে আমি কোনো বয়সেই নাই। সে তো 25-এ। মানে কারণ আমি তিনটার কোনোটাই মানে মনে হচ্ছে না যে। যদি কম বয়সী একদম কিশোরী সেই স্টেজে থাকি, তো সেক্ষেত্রে কিশোরীরা সবসময় সব কিছু জানবে না,
আচ্ছা এটাই নীল ভালো। যখন একেবারেই বয়স থেকে বের হতে পারছে না তখন আসলে আমি গান থেকে বের হতে পারছি না, শুধু সঙ্গীতময়। ঠিক আছে, এডিসন বলেছেন, শানে দেবু শানু, এই প্রশ্নটা আপনার কাছে, যে সঙ্গীত ভালোবাসে তার জীবনে নিঃসঙ্গতা থাকে না। আমি ঠিক একমত না। একমত না কেন বললাম, যে যে সঙ্গীত না, শুধু সাহিত্য বলি বা শিল্পের যে কোনো মাধ্যম বলি, মানে নিজের নিঃসঙ্গতা দিকে টেনে নিচ্ছেন। হ্যাঁ, বলো বলো। নিঃসঙ্গতা একটা অন্যরকম একটা অনুভূতি। নিঃসঙ্গতার সাথে কিন্তু সঙ্গীত মার্চ করে যায়। সো আমার কাছে মনে হয় এই উক্তিটার সাথে আমি একমত না। জয় ভাই? আমার কাছে মনে হয় এটা দুটোই। নিঃসঙ্গতা ক্ষেত্রে সঙ্গীত কিন্তু সেটাকে আরও জাপটে আঁকড়ে ধরতে পারে, মানে নিঃসঙ্গতাটা আরও প্রথিত হতে পারে ভেতরে, কারণ সঙ্গীত হয়তো তাকে ওই তার যে অনুভূতি সেটাকে আরও গাঢ় করে তুলতে পারে। আবার উল্টো, যেমন আমি বিং আ মিউজিশিয়ান মনে করি সত্যি, কারণ আমার সাথে আমার গান থাকে, আমার গিটার থাকে, সেটাই আমার সঙ্গীত। আমি নিঃসঙ্গ সেভাবে দেখলে আসলে নিঃসঙ্গতা থাকে না একজন সঙ্গীতপ্রেমী মানুষের বা শিল্পী। মানে সঙ্গীত কিংবা গান এটা নিঃসঙ্গতা দূর করছে। এবং বর্তমান যে প্রেক্ষাপটের মধ্যে আমরা আসলে আছি এবং বিগত যে প্রেক্ষাপটটা আমরা দেখেছি, সেখানে কিন্তু সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল সবসময়। যেটা হয়, সঙ্গীতটা এমন একটা বিষয়, জন্ম থেকে মৃত্যু পুরোটা পর্যায়ের প্রত্যেকটা জায়গায় সঙ্গীত আছে। সেটা মানে সেটা আনন্দ হোক, বেদনা হোক, সেটাও একটা চিৎকার দিয়ে পৃথিবীতে আসে একটা বাচ্চা, আবার যখন চলে যায় তখনও তো যেই ধর্মেরই আমরা আচার আচরণে যাই, সেটা তো আসলে এক ধরনের সঙ্গীতের ভিতর দিয়েই যায়। দারুণ একটা আড্ডায় ছিলাম, তবে সময় হচ্ছে একটা বিরতির। আমি জানি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। আচ্ছা, কথা তো হচ্ছে অনেক কথা। আমার কাছে একদম শেষ একটা প্রশ্ন আছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাঙাচোরা গৃহস্থালী ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে, যাকে চিরদিন নষ্ট নখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে, যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতে একান্ত পাওয়া। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বুকের ভিতরে যে দগ্ধ ক্ষত থাকে, সেগুলোকে আসলে সবসময় আমরা লুকাতে চাই? সেটা ডিপেন্ড করবে ওই ক্ষতটা কেমন তার উপর। না, আমি কিছু কিছু ক্ষেত্রে তো থাকে প্রত্যেকটা মানুষের। এখন আমি তো আসলে আমার জীবন দিয়ে বলতে পারবো, বা আমার দেখা জীবন দিয়ে বলতে পারবো। প্রতিটা আসলে হয়তো ওই শব্দটা আপেক্ষিক, প্রত্যেকজন কিনা জানি না, তবে মানুষের জীবনে তো এরকম ক্ষত থাকে যেটা সে লুকিয়ে নিজের ভেতরে রেখে ঘুরে বেড়ায়। জয়, শাহরিয়ার কি এরকম কোনো দগ্ধ ক্ষত নিজের বুকে গভীরে লুকিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে? হয়তো হয়তো বলা যাবে না এটা। বলা যাবে না। আর শানারি দেবী শানু? হ্যাঁ, হয়তো। আবারও নকল না, নকলের কথা, কারণ হচ্ছে প্রশ্নটা এমন একটা প্রশ্ন, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এবং প্রতিটা মানুষের ভেতরেই আমি বিশ্বাস করি যে এই দগ্ধ ক্ষত আছে, সবাই লুকিয়ে বেড়ায়। কে কিভাবে আসলে সেই দগ্ধ ক্ষতটাকে ধারণ করে মানে সুন্দরভাবে লুকিয়ে হেসে জীবনটাকে আসলে পার করতে পারে, তার উপরেই নির্ভর করছে। রবীন্দ্রনাথের একটা কোট এরকম আছে, জীবনটা কেঁদে ভাসিয়ে দেবার চাইতে জীবনটা হেসে উড়িয়ে দেওয়া ভালো। দেওয়াটা ভালো। দারুণ। সেরকম আর কি। তো ওই যে ওই কতটা থাকলো, আমরা হেসেই না উড়িয়ে দিই। এখানে আমরা সবসময় হাসতে থাকি। কিন্তু জয় ভাইয়ের কাছে আমার প্রশ্ন, মানে রবীন্দ্রনাথ আমাকে জিজ্ঞেস করে গেছে। না রবীন্দ্রনাথ আমার উপর ভর করে আপনাকে জিজ্ঞেস করছে। স্বামীরা তো প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। কেন জয় ভাই, কেন ভাবতে চায় না? এটা তো রবীন্দ্রনাথের সমস্যা, এটা আমার সমস্যা না। আপনি এটা কিন্তু দেখবে, এটা কিন্তু দেখবে। আমি সেটাই বললাম, এটা রবীন্দ্রনাথ এরকম হতে পারেন, আমি এরকম মোটেও নই। আপনি কেমন? আমি তো আমার বয়স। এটার উত্তর তো জয় দিতে পারবে না, এটা জয়ের সহধর্মিনী দিতে পারবে। তাহলে আমরা শানুপু তো কারো না কারো সহযোগী। আমি এই উত্তরটা শানুপুর কাছে শুনতে চাই, কেন পুরুষরা কেন ভাবতে পারে না? পুরুষরা কেন ভাবতে পারে না সেটার উত্তর পুরুষ বলতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় যে পুরুষরা স্বামী হয়ে গেলে আসলে সেই স্বামীর চরিত্রে যখন আসলে নিজেকে ধারণ করে ফেলে, তখন স্ত্রীকে আসলে প্রেমিকা রূপে আসলে ভাবতে পারে না। তো প্রেমিকার জন্য একটা আলাদা অবয়ব আসলে
পুরুষ। মানে তাহলে কি একটা বউ আর একটা প্রেমিকা এরকম দরকার বলতে যাচ্ছে রবীন্দ্রনাথ আর তুমি? আমি কিন্তু বলতে চাচ্ছি না জয় ভাই, এটা আপনি বলতে আমি চাচ্ছেন। তো বলতে যাচ্ছি না, মানে তোমরা তো এখন ওদিকেই যাচ্ছ পুরুষ- ঘুরে না, ঘুরে। এখন পুরুষরা কেন স্ত্রীকে প্রেমিকা ভাবতে মানে তুমি পারে এটা না? বিশ্বাস করো? না না, মানে এটা- প্রেমিকা ভাবতে পারে না সেটা আসলে পুরুষ বলতে পারবে। সেই ক্ষেত্রে জয় ভাই আপনি একটু আগেই একটা কোটেশন মানে হ্যাঁ। ব্যবহার করেছেন, তো আপনার কাছ থেকে যে আমাদের দুজনকে কি আপনার মনে হচ্ছে না যে কোনো একটা উদ্ধৃতি দিয়ে আমাদের দুজনকে আপনি একটা প্রশ্ন করতে চান? আমার তো কোনো উদ্ধৃতি আসলে মনে থাকে না, তা আমি কোনো উদ্ধৃতি আচ্ছা, যেমন আমি জানি reference অন্যের দিয়ে- উচিত না, আমি একটা কথা খুব বলি, সেটা হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং গুড মেমোরিজ, তাই না? এটা বিশ্বাস করো কিনা? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমি তো ভীষণ রকম বিশ্বাস করি এবং আজকের যে মোমেন্টটা এটাও তো এরকমই একটা। আমিও একমত, জয়ার সাথে আমি একই আবারও প্রশ্নটাই নকল। করতে পারি। পুরো টাইম নকল করে মানে শোটা হয়ে যাচ্ছে নকল। না, বন্ধুর কথা নকল করতেই পারি, সেটা কোনো সমস্যা নেই। তো আমার কাছেও মনে হয় যে লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং মেমোরিজ। আচ্ছা, একদম শেষ বেলায় যাবার আগে জানতে চাইবো যে এমন কোনো উক্তি বা উদ্ধৃতি আছে যেটা দুজনই ভিন্ন ভিন্নভাবে, অবশ্যই ভিন্ন থাকবে, সবসময় আসলে বয়ে বেড়ানো হয় কিংবা মাথার মধ্যে থাকে? মহিনের ঘোড়াগুলির একটা গান আছে, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দেয়। বাহ, সানাই দেবী শানু? তার সাথে আসলে মিল রেখেই বলবো যে আসলে মানুষ আসলে এক একজন এক এক চরিত্রের, তো নতুন নতুন মানুষকে আসলে নতুন নতুনভাবে চেনার যে একটা প্রক্রিয়া, এটা আসলে জীবন জুড়েই চলমান থাকবে, সেটা আমি জানি, এটা আমি উপভোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ দুজনকেই আমাদের এই আড্ডায় এত সময় দেওয়ার জন্য এবং দারুণ দারুণ কথা বলার জন্য। তবে আমার মনে হচ্ছে 10-এ 10 আসলে শেষ পর্যন্ত 10-এ 10 থাকেনি, এটা একটা নকল শো হয়ে গেছে, কপি পেস্ট। সূচনা শেষ করবো আমরা। নিশ্চয়ই নীল, আমি বিদায় নিব আমরা। তবে এমন হাসি, আনন্দ এবং ঈদের আনন্দ যেন শুধুমাত্র ঈদের এ কয়দিন না, সারা বছর জুড়ে থাক, সবাই হাসি আনন্দে মেতে থাক, কোনো দুঃখ যেন আমাদেরকে ছুঁয়ে না যায়। আজকের মতো বিদায় নিচ্ছি।